এরপরে সে দরজা বন্ধ করে আমার দিকে ধাবিত হলো, সে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। তো আমি তাকে তখন বললাম যে না, এটা ঠিক না, আমি তো এখানে গিটার শিখতে এসেছি, তাহলে আপনি কেন এইভাবে আমাকে, তাহলে আমি এখানে নিজে থেকে কিভাবে শুয়ে পড়লাম। সে তো গিটার শেখায়, সে একজন সিঙ্গার। যারা জাহিদ অন্তু সম্পর্কে জানে তারা তো জানে যে সে অলরেডি ইয়াংস্টার থেকে শুরু করে ইন্ডিয়ান আইডল এগুলো থেকে সে ফার্স্ট হয়ে বা একটা ভালো পজিশন নিয়ে সে ফিরে এসেছে বাংলাদেশে। সো সে গিটার ক্লাস করায়তো টিএসসিতে, সেখানে অনেক স্টুডেন্ট আমরা শিখতাম। তার যেমন বাইরে টিএসসিতে অনলাইন মানে অফলাইন ব্যাচ ছিল, অনলাইন ব্যাচ ছিল, ঠিক তেমনি তার বাসায় কিছু সংখ্যক স্টুডেন্ট গিটার শিখতে যেত। তো সেই কারণে সে আমাকে বাসার ব্যাচেও ডেকেছিল, আমি তার বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পরে সেখানে আমি যে দেখি যে কেউ নেই, আসলে এখনো কোনো স্টুডেন্ট পৌঁছায়নি, আমি একাই। তারপর আমি বললাম যে আসলে বাকি স্টুডেন্টরা কোথায়। তখন সে বলল যে তারা আসতেছে, আপনি বসেন, কিছুক্ষণ গল্প করে ওরা চলে আসবে। এরপরে সে দরজা বন্ধ করে আমার দিকে ধাবিত হলো, সে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। তো আমি তাকে তখন বললাম যে না, এটা ঠিক না, আমি তো এখানে গিটার শিখতে এসেছি, তাহলে আপনি কেন এইভাবে আমাকে করবেন। তারপরেও আমি একটি মেয়ে, একটি ছেলে, আপনারা তো বিষয়টা বুঝতেই পারতেছেন ভাই, একটি মেয়ের যদি অমত থাকে, দরজা বন্ধ করে ওই ফ্ল্যাটে কেউ নেই, তাহলে মেয়েটা কি শিকার হবে না? আপনারা বলেন, ওই সিচুয়েশনটা আমার অনুকূলে ছিল না, তাহলে আপনারা বারবার কেন বলতেছেন যে আমি নিজে থেকে শুয়ে পড়ছি? যে কোনো মেয়ে যদি ওইরকম একটা ফ্ল্যাটে দরজা বন্ধ করা অবস্থায় থাকে, কেউ যদি আশেপাশে না থাকে, আমি চিল্লাইলেও তো কেউ এই মুহূর্তে আসবে না। আমি যদি ফোনটা নিয়ে কাউকে কল দিই, সে কি আমার ফোনটা রাখবে না ছুঁড়ে মারবে? আপনারা বলুন, জনগণের কাছে আমার প্রশ্ন। তাহলে আমি এখানে নিজে থেকে কিভাবে শুয়ে পড়লাম? আমি তো পরিস্থিতির শিকার। আমি তো সেদিন, সেই দিনের পর সে আমাকে, তারপর আমি যখন বললাম যে আমি এই কথাটা বাইরে এখন বলে দিব, আপনি আমার উপর যে অত্যাচারটা করলেন, সে বললো যে না, তুমি এটা বলো না, আমি একজন সেলিব্রিটি, এটা আমার রেপ কেস হবে, তোমাকে আমি সত্যি ভালোবাসি, ভালোবেসে ফেলেছি বলেই তো তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছি, এখন আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে সামাজিক স্বীকৃতি দেবো, তুমি আমার ওয়াইফ হবে। এই যে জিনিসটা সে আমাকে বললো, তারপরে আমি তার সাথে কন্ট্যাক্ট অফ করার চেষ্টা করছি, আমি মানতে নারাজ। কিন্তু আমার সেই অবস্থায় কি করার ছিল বলেন তো? আমি তখন কেবল ঢাকায় প্রথম অনার্স ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট। আমি এখন মিডিয়ায় কাজ করছি বলে আমার মিডিয়ার ভাই ব্রাদার কলিগরা হয়েছে, তারা আমার পাশে দাঁড়িয়েছে। সেই অবস্থায় আমি একজন সাধারণ একটি স্টুডেন্ট, আমার পাশে কেউ দাঁড়াতো না। আমার এই কথাটা তখন কেউ বিশ্বাস করতো না ওই মুহূর্তে। এবং আমার তো একটা লোক লজ্জার ভয় আছে, আমি তো আমার মা বাবা ভাই বোনদেরকে শ্রদ্ধা করি। আপনারা বলুন, ওই সময় আমি আমার মা বাবাদেরকে কিভাবে খুলে বলবো এই কথাটা যে আমার টিচার আমার সাথে সুযোগে সদ্ব্যবহার নিয়ে আমার সাথে সম্পর্ক করেছে? আমি অনেক কারণে এই কথাটাতে ডিপ্রেসড থেকে আমি কিছু বলতে পারিনি ওই সময়। তারপর সে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আমার সাথে প্রেমের অভিনয় করে। সে আমার ক্যাম্পাসের বাইরে দাঁড়ায় থাকে, সে আমাকে টেক্সট করে, সে আমাকে বারবার মেসেজ করে বলে আমি তোমাকে ভালোবাসি। তারপর আমি তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত? এবং সেও একজন ইয়াং অবিবাহিত ছেলে, আমিও একজন ইয়াং অবিবাহিত মেয়ে, তো আমাদের মধ্যে প্রেমের সম্পর্কটা তখন হওয়াটা কি খুব অস্বাভাবিক কিছু? আপনাদের কাছে আমার প্রশ্ন। প্রেমের সম্পর্কটা সেভাবে তখন আমি প্রেশারাইজড হয়ে এবং তার এই সব কর্মকর্ম দেখে আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ি এবং আমাদের একটা রিলেশন হয়। রিলেশন যাওয়ার পর তো আমি জানতে পারি যে সে আরো একাধিক নারীর সাথে এইসব কুকর্মের সাথে জড়িত। তখন আমি তাকে আবার জিজ্ঞেস করি, আপনি কি আমাকে বিয়ে করবেন? আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন। সে তখন প্রতিশ্রুতি থেকে আবার পিছিয়ে পড়ে। তখন আমি তার সাথে কন্ট্যাক্ট অফ করে ফেলি এবং যখন তার সাথে কন্ট্যাক্ট অফ করি, সে তখন বিভিন্নভাবে আবার আমাকে অ্যাপ্রোচ করা স্টার্ট করে যে আমি তোমাকে ভালোবাসি। এই যে আমি যখন সেগুলোতে রিপ্লাই করি না, সে আমাকে প্রোডাক্ট শুটের নামে তখন আমাকে নিয়ে আসে যে না, আমি শুধুই প্রোডাক্ট শুট করব। আমি তাকে বলি যে আমরা বাইরে দেখা করি, আপনি চাই না আপনারা আমার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক, আপনারা চাইলে আমি এই স্ক্রিনশটটা দেখাতে পারবো, আমার ফোনে আছে। হ্যাঁ অবশ্যই। জনগণ কেন শুধুমাত্র আমার দোষ দিবে এখানে? দেখুন এনার যে প্রোফাইল, অন্তু সিঙ্গার। এখন একটা কথা, ফার্স্টে আমি এখানে একটু কথা ক্লিয়ার করি। সে যখন আমার সাথে একটা প্রেমের সম্পর্কে গিয়েছিল, যখন আমাকে বুঝালো ফার্স্ট টাইম আমার সাথে মানে যেভাবে সম্পর্কটা ক্রিয়েট করলো, তারপর আমাকে সে বললো যে আমরা প্রাইভেসি মূলকভাবে সম্পর্কটা মেনটেন করব, কারণ সে অলরেডি সিঙ্গার, তার একটা ফ্যান বেস আছে। আপনারা জানেন যে মিডিয়ায় যারা বিয়ে করে তারা কি করে, যে একটা সম্পর্ক খুব হাইডলি প্রাইভেসি মেনটেন করে, যখন তারা পূর্ণতা দেয় বিয়ে করে তখন তারা মিডিয়ার সামনে নিয়ে আসে। সো আমাদেরও বিষয়টা সেরকমই হয়েছিল এবং আমি যেহেতু অলরেডি মডেলিং করতেছি বা সেটা সে আমাকেও বললো যে এটা তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, যখন আমরা পারিবারিকভাবে বিয়ে করবো আমরা তখন এটাকে বাইরে বের করবো। সো সে যেহেতু বিভিন্ন কাজে বাইরে যায়, তার ফোনে সে অবশ্যই প্রাইভেসি মেনটেন করে, আমার ফোনে প্রাইভেসি। এবং সে কি করতো, হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মুড অন করে রাখতো, যাতে 24 ঘন্টার মধ্যে মেসেজগুলো ডিলিট হয়ে যায়। এবং আমাকে প্রায় সবসময় বলতো তুমি চ্যাটিং ডিলিট রাখবা। সে তো নিজে থেকেও করতো, আমিও করতাম। বাট লাস্ট যেই ঘটনার আমি শিকার, যে আমাকে মেরেছে, যে জাহিদ অন্তু, সেদিনের স্ক্রিনশটটা আমি শুধু দেখাতে পারবো, কারণ তার আগের সব স্ক্রিনশট বা আমাদের টেক্সটগুলো ডিলিট হয়ে গেছে। এবং আরেকটা কথা ক্লিয়ার করি, সে সবসময় আমার সাথে ফোনে কথা বলতো, কলে কথা বলতো, এবং সে যখন টেক্সট করতো এক লাইন ওকে আসুন
কোথায় আছেন, এতটুকু কথা। সে খুব প্রাইভেটলি মেনটেন করতো, যাতে কোনো অবস্থা যদি আজকে এরকম পরিণতি হয়, যাতে সে সব দোষ আমার উপর দিতে পারে। এইভাবে সে প্রথম থেকে এখন পর্যন্ত সম্পর্কটাকে মেনটেন করেছে। তাই আমার দর্শককে আবারও বলতেছি, আপনারা আমাকে খারাপ ভাববেন না, যে আসলে অপরাধী আপনি তাকে অপরাধী বলেন, আমাকে অপরাধী বলবেন না।